দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ানক বাস্তবতায় দুই শিশুর বাঁচার লড়াইয়ের কাহিনী নিয়ে নির্মিত অ্যানিমেশন সিনেমা হলো গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় জোনাকি পোকাদের কবর। এটি এমন একটি সিনেমা যা চোখে পানি না এনে দেখা প্রায় অসম্ভব। আজ আমরা দেখব শ্বেতা আর শ্বেতশুকোর হৃদয় বিদারক গল্প। মুভিটি 1988 সালে স্টুডিও গিবলি বানায়। পরিচালক ইসাও তাকাহাতা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে গল্পটি লেখেন। গল্পটি শুধু একটি ট্র্যাজেডি নয়, যুদ্ধ মানুষের জীবনকে কিভাবে ধ্বংস করে তার সবচেয়ে নির্মম চিত্র। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। মুভির প্রথম দৃশ্যে আমরা দেখি একটি রেল স্টেশনে ক্ষুধায় কাতর এক দুর্বল কিশোর, নাম তার শ্বেতা, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। আশপাশ দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছে, ব্যস্ত এই শহরের সকলেই স্বার্থপর। কারো সময় নেই এগিয়ে এসে কোনো দুর্বলকে সাহায্য করবে। বাচ্চা ছেলেটি একসময় লুটিয়ে পড়ে মাটিতে, তার শরীরটা অসাড় হয়ে আছে। হালকা মুখ নাড়িয়ে সে একটা নাম বলে, শ্বেতশুকো। এরপর তার শরীরটা নিথর হয়ে যায়। রেলের পরিচ্ছন্নতা কর্মী এসে সে তার মৃত শরীর দেখে বলে আরো একজন যুক্ত হলো। অর্থাৎ তাদের জন্য এটা খুবই স্বাভাবিক ঘটনা। বাচ্চা ছেলেটির কাছে পরিচ্ছন্ন কর্মীটা একটা টিনের কৌটা খুঁজে পায়। সে সেটাকে বাইরে নিক্ষেপ করে ফেলে দেয়। আমরা দেখতে পাই কৌটাটার ভিতর থেকে কয়েকটা হাড় বের হয়ে এসেছে। শত শত জোনাকি পোকার ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে উঠে দাঁড়ায়। সে তার লাশটি দেখে সে দৌড়ে যাবেই, এমন সময় তার কাঁধে একজন হাত রাখে। মেয়েটা দেখে এটা তারই ভাই। এরপর তারা দুজন ট্রেনে করে কোথাও যেতে থাকে। ট্রেনের জানালা দিয়ে আমরা দেখতে পাই শহরের বিভিন্ন স্থাপনা আগুনে পুড়ছে। মুভি চলে যায় ফ্ল্যাশব্যাকে। যুদ্ধ বিমান আকাশে উড়ে যাচ্ছে, শহর জুড়ে বেজে চলেছে সাইরেন। মাইকিং করে সকলকে দ্রুত শেল্টার হোমে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। শ্বেতা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং শুকনো খাবার ভবিষ্যতে প্রয়োজনে লাগতে পারে সেটা ভেবে মাটিতে পুঁতে রাখছিল। এই মহিলাটি শ্বেতা এবং শ্বেতশুকোর মা। তিনি শেল্টার হোমে যাচ্ছেন। দ্রুত কাজ শেষ করে শ্বেতা এবং শ্বেতশুকোকে নিরাপদে শেল্টার হোমে আসতে বলে তিনি বের হয়ে যান। কিন্তু টুকিটাকি কাজ করতে গিয়ে ভাই বোনের অনেকটাই দেরি হয়ে যায়। তাদের এলাকার উপর দিয়ে তখন ক্রমাগত যুদ্ধ বিমান উড়ে যেতে থাকে। কিছুক্ষণ পর শুরু হয় মিসাইল বৃষ্টি। চারদিকে শুরু হয় এক ধ্বংসলীলা। নিজের চোখের সামনে নিজেদের বাড়িঘর এবং এলাকা পুড়ে যেতে দেখে বাচ্চা ছেলে মেয়ে দুটো অনেক ভয় পায়। লোকজন ছোটাছুটি করতে শুরু করে। শ্বেতশুকোকে পিঠে নিয়ে দৌড়াতে দৌড়াতে একসময় শ্বেতা চলে আসে একটা বিচের ধারে। ভীত ভাই বোন একটা নিরাপদ জায়গা দেখে বসে পড়ে। বাচ্চা মেয়েটা তার ভাইয়ের কাছে মায়ের বিষয় জানতে চায়। শ্বেতা তাকে জানায় তার মা শেল্টার হোমে নিরাপদেই আছে, কেননা শেল্টার হোম 250 কেজি বমের ধাক্কাও বেশ ভালোভাবে সহ্য করে নিতে পারে। এসব কিছুর মধ্যে শ্বেতশুকো জানায় সে তার জুতা হারিয়ে ফেলেছে। শ্বেতা তাকে বলে সে তাকে আবার নতুন জুতো কিনে দিবে। বাচ্চা মেয়েটি শ্বেতাকে বলে তার কাছে অনেকগুলো টাকা আছে। কয়েনগুলো দেখার পরে শ্বেতা বলে, বাহ, তুমি তো দেখি অনেক ধনী। শ্বেতশুকো তখন হাসতে থাকে। তারা যখন এই জায়গা থেকে বের হয় তখন দেখে তাদের পুরো শহরটাই ধ্বংস হয়ে গেছে। জায়গায় জায়গায় মানুষের পুড়ে যাওয়া নিথর শরীর পড়ে আছে। মানুষজন নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের গল্প করছিল। অনেকে নিজের আপন মানুষদেরকে খুঁজছিল। একজন লোক এসে মাইকিং করে যায়, এলিমেন্টারি স্কুলে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। যারা আহত তারা যেন দ্রুত সেখানে যায়। শ্বেতশুকো তার ভাইকে বলে তাদের মাও কি এলিমেন্টারি স্কুলে আছে। সে তা জানাই হতে পারে, চলো গিয়ে দেখি। স্কুলে আসার পর একজন প্রতিবেশী মহিলা সে তাকে পাশে নিয়ে যায় এবং জানায় তার মা আহত হয়েছে। সে যেন দ্রুত ডাক্তারের কাছে গিয়ে কথা বলে। ততক্ষণ তার বোনকে সে সামলাচ্ছে। সে তার দৌড়ে যায় ডাক্তারের চেম্বারে। ডাক্তার একটা আংটি দেখিয়ে সে তাকে জিজ্ঞেস করে এটা তার মায়ের কিনা। এটা আসলে তার মায়েরই আংটি ছিল। এবার আমরা সে তার মাকে দেখতে পাই। বমের আঘাতে তার মায়ের পুরো শরীরটা জ্বলে গিয়েছে। ওনার পুরো শরীর জুড়েই ব্যান্ডেজ করে রাখা হয়েছে। ডাক্তার বলে এরকম ক্রিটিক্যাল পেশেন্টের জন্য এই হালকা চিকিৎসা যথেষ্ট না।
আমাদের হাতে খুব বেশি কিছু করার নেই। মায়ের কাছ থেকে ফেরার পর ছোট বোনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্বেতা। বাচ্চা মেয়েটাকে কিভাবে বলবে সে মায়ের বর্তমান অবস্থার কথা। মহিলাটি শ্বেতাদের জন্য রেশন আনতে সেখান থেকে চলে যায়। শ্বেতা তার মায়ের আংটিটা শ্বেতশুকোর পার্সের মধ্যে দিয়ে সেটাকে সযত্নে রাখতে বলে। ভাই তার বোনকে বলে মা একটু অসুস্থ, তিনি দ্রুতই সেরে উঠবেন। বাচ্চা মেয়েটি জিজ্ঞেস করে তার মা কোথায়, যেন শ্বেতশুকো মাকে দেখার বায়না না ধরে। তাই ভাই তখন মিথ্যা বলে যে তিনি আসলে এখানে নেই, উনি নিশিনোমিয়ার একটা হাসপাতালে ভর্তি আছেন। বাচ্চা মেয়ের অন্তরটা তখন ভেঙে যায়, সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। প্রতিবেশী মহিলাটি তাদেরকে 2টা বিস্কিটের প্যাকেট দিয়ে চলে যায়। বাচ্চা মেয়েটাকে বিস্কিট অফার করলেও সে তা খায় না, মায়ের কথাই বারবার বলতে থাকে। ভাই শ্বেতা কি করবে তা বুঝে উঠতে পারে না, কান্না করতে থাকে শ্বেতশুকো। সেদিন রাতেই তাদের মায়ের মৃত্যু হয়, কিন্তু শেষবারের মতো মুখ দেখার সুযোগ শ্বেতাকে দেওয়া হয় না, কারণ তার পুরো শরীর খুব জঘন্যভাবে পুড়ে গিয়েছিল। একটা গণকবরের মধ্যে সকল লাশগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। শ্বেতা আর শ্বেতশুকো নিশিনোমিয়াতে তাদের চাচার বাড়িতে চলে আসে, কারণ মিসাইলের আগুনে তাদের নিজ বাসা পুরো ধ্বংস হয়ে গেছে। শ্বেতা তার আন্টির বাসায় ঢোকার সময় গেটের বাইরে ঝোপের আড়ালে একটা বাক্স লুকিয়ে রাখে। গেট খোলার শব্দে বাচ্চা মেয়ে শ্বেতশুকো মনে করে তার মা এসেছে। ভাই শ্বেতাকে দেখে সে জিজ্ঞেস করে মা কোথায়, উনি কি এখনো অসুস্থ? শ্বেতা মিথ্যা বলে যে তার মা এখনো অসুস্থ। আন্টিকেও সে একই কথাই বলে। রুমের মধ্যে গিয়ে শ্বেতা দেখতে পায় তার ছোট বোন মায়ের আংটিটা নিয়ে নাড়াচাড়া করছে। সে তখন শ্বেতাকে জিজ্ঞেস করে মায়ের কি আংটিটার প্রয়োজন নেই, উনি কি এটা আমাকে দিয়ে দিয়েছে? শ্বেতা কোনো উত্তর দিতে পারে না, সে শুধু বলে তুমি এটা হারিয়ে ফেলো না। প্রয়োজনের মুহূর্তে ব্যবহারের জন্য নিজেদের বাসার সামনে শ্বেতা যেই শুকনো খাবার এবং কিছু সামগ্রী লুকিয়ে রেখেছিল সেগুলো সে ওঠায়। তারপর সেগুলো নিয়ে চলে আসে তার আন্টির বাড়িতে। এই খাবারগুলো দেখে তার আন্টি অনেক খুশি হয়। যুদ্ধ পরিস্থিতিতে খাবারের গুরুত্ব অন্যান্য সকল জিনিসের চাইতে বেশি, কারণ ক্ষুধা এমন একটা জিনিস যা প্রতিদিন একাধিকবার প্রতিটা প্রাণীর অনুভূত হয়, এবং বাকি জিনিস ছাড়া বেঁচে থাকা গেলেও খাবার ছাড়া বাঁচা অসম্ভব। সে তার আন্টি তাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। এবার শ্বেতা তার মায়ের মৃত্যুর কথা আন্টিকে জানিয়ে দেয়। কথাটা আগে লুকানোর জন্য তার আন্টি তাকে বকাবকি করে। শ্বেতা জানায় তার ছোট বোনকে সে কোনোভাবে মায়ের মৃত্যুর কথাটি এই মুহূর্তে জানাতে চায় না, তাই সে পুরো বিষয়টাই গোপন রেখেছে। চিঠির মাধ্যমে সে যেন তার বাবাকে মায়ের মৃত্যুর কথা জানিয়ে দেয়, সেই পরামর্শ দিয়ে আন্টি চলে যায়। ভাই তার বোনকে খুশি রাখার জন্য বিভিন্নভাবেই চেষ্টা করতে থাকে, কারণ এই বাচ্চা মেয়েটার প্রকৃত অভিভাবক এখন একমাত্র সেই। হাজার হাজার জোনাকি পোকাদের ওড়ার অপরূপ সৌন্দর্য দেখে শ্বেতশুকোকে আমরা অনেক উৎফুল্ল দেখি। একসময় ভাই তাকে বলে, এই শ্বেতশুকো, তোমার চোখ বন্ধ করে মুখ হা করো। বাচ্চা মেয়েটি তাই করে। শ্বেতা তার মুখের মধ্যে একটা ক্যান্ডি দেয়। ক্যান্ডি পেয়ে বাচ্চা মেয়েটি যেন বেজায় খুশি। পরবর্তী দৃশ্যে বাচ্চা মেয়েটি খেলছিল, পাশে ভাই শ্বেতা একটা বই পড়ছিল। এ সময় তাদের আন্টি আসে। তাদের বাবা চিঠির কোনো উত্তর দিয়েছে কিনা তিনি শ্বেতার কাছে জিজ্ঞেস করেন। শ্বেতা বলে না। তখন তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে সেখান থেকে চলে যান। তারা যখন খাবার খাচ্ছিল তখন আবার বাইরে সাইরেন বেজে ওঠে। যুদ্ধবিমানগুলো আক্রমণ করতে শুরু করেছে, তাই দ্রুতই তারা শেল্টার হোমে চলে যায়। পরের দিন শ্বেতা তার ছোট বোন শ্বেতশুকোকে বিচের ধারে ঘুরতে নিয়ে যায়। ভাই বোন মিলে সমুদ্রে গোসল করে বিচের ধারে ছোটাছুটি করে। একটা কাঁকড়ার পিছে খেলতে খেলতে পাশে আসার পর শ্বেতশুকো ভাইকে ডেকে বলে কেউ একজন এখানে ঘুমাচ্ছে, কিন্তু ভাই তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আমরা বুঝতে পারি এটা মূলত একজনের লাশ। যুদ্ধের সময় যেখানে সেখানে লাশ পড়ে থাকা খুবই স্বাভাবিক একটা বিষয়। দুই ভাই বোন অতীতের স্মৃতি সামনে দেখতে পাই। একসময় তাদের মা তাদের খেলার মুহূর্তে ডেকে নিয়ে যেত, কত যত্ন করে তাদেরকে খাওয়াতো। বাড়ি ফেরার সময় শ্বেতশুকো বলে সে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত। ভাই শ্বেতা বলে বাড়িতে গিয়ে খাবো। এই সময় দূরে আমরা দেখতে পাই মিত্র শক্তির যুদ্ধ বিমান থেকে মিসাইল ছোড়া হচ্ছে। পরবর্তী দৃশ্যে সে তার আন্টি চাল কিনবে বলে তাদের মায়ের কিছু পোশাক নিয়ে যেতে চায় বিক্রির উদ্দেশ্যে। বাচ্চা মেয়েটা বাধা দেয়, কিন্তু সে তো বড় মানুষের সাথে পেরে উঠবে না। সে তা বাস্তবতা মেনে নেয়।
সে শ্বেতশুকোকে ছাড়িয়ে নেয়। কান্না করতে থাকে নিষ্পাপ মেয়েটা। অতীত ভাবতে থাকে শ্বেতা, কত সুখী একটা পরিবার ছিল তারা। তার বাবা ছিল নৌবাহিনীর একটা অফিসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পক্ষে উনিও একজন সোলজার। জীবনের সবকিছুই যেন এখন এলোমেলো হয়ে গেছে শ্বেতাদের জন্য। দিনে দিনে আন্টি তাদের সাথে খারাপ আচরণ করতে শুরু করে। প্রকৃতপক্ষে কজনের আন্টি আর নিজের আপন মায়ের মতো হয়। তিনি ছোট দুই ভাই বোনকে খাবারের পরিমাণ কমিয়ে দেন। আচার এবং শুকনো খাবার যা শ্বেতা এনেছিল সেগুলোর কথা জিজ্ঞেস করলে আন্টি বলে তা আগেই ফুরিয়ে গেছে। আন্টি শ্বেতাকে অনেক কথা শোনাতে থাকে। নিজেদের মায়ের পোশাক বিক্রির বিনিময়েও বাচ্চা ছেলে মেয়ে দুটো একটু পেট ভরে খাবার খেতে পারে না। আন্টি শ্বেতাকে টোকিওর অন্য আত্মীয়ের বাসায় চলে যেতে বলে, কিন্তু শ্বেতা তো তাদের ঠিকানা জানে না। আর এটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। তখন তো আর আজকের দিনের মতো এরকম ইন্টারনেট বা মোবাইল ছিল না যে আত্মীয়দের সাথে যোগাযোগটা সহজ হবে। শ্বেতাদের মায়ের জমানো কিছু টাকা ছিল ব্যাংকে। পরদিন শ্বেতা আর শ্বেতশুকো সেই টাকা উঠাতে ব্যাংকে যায়। এ সময় এক মা মেয়েকে দেখে শ্বেতশুকো মন খারাপ করে তাদের দিকে তাকিয়ে থাকে। বাচ্চা মেয়েটা তার মাকে অনেক মিস করে। ভাই আসার পর শ্বেতাকে বলে আমি ক্ষুধার্ত। তখন শ্বেতা তাকে একটা ফ্রুট ক্যান্ডি দেয়। তারা তাদের বাবাকে একটা চিঠিও লেখে। তারা দোকানে গিয়ে চুলা, পাতিল এবং কিছু জিনিসপত্র কেনে। বৃষ্টির মধ্যে তারা চাচার বাড়িতে ফিরে আসে। নিজেদের মতো করে রান্না করে। আজ অনেকদিন পর ভাই বোন মিলে ভরপেট খাবার খায়। পরবর্তী সিনে সে তার রেশন নিতে যায়। এবারে রেশনের চাল দিয়ে লোকটি জানায় পরবর্তী রেশন পাওয়া যাবে জুলাই মাসে, অর্থাৎ তা অনেক দেরিতে। যুদ্ধাবস্থায় আসলে কোনো কিছুই স্বাভাবিকভাবে চলে না। ফেরার সময় সে তার টিনের কৌটা খুলে শ্বেতশুকোকে ক্যান্ডি বের করে দেয়। ক্যান্ডি ফুরিয়ে যায় এক সময়। বাচ্চা মেয়েটাকে ক্যান্ডির স্বাদ দিতে তাই ভাই টিনের কৌটার মধ্যে পানি দিয়ে ঝাঁকিয়ে সেই মিষ্টি পানি খেতে দেয়। পুরোটা পান করে শ্বেতশুকো হেসে দেয়। রাতে ঘুমের মধ্যে শ্বেতশুকো মায়ের জন্য অনেক কান্না করতে থাকে। এজন্য আন্টি এসে ছেলে মেয়ে দুটোর উপর অনেক রাগ দেখায়। শ্বেতা তার বোনকে নিয়ে বাসার বাইরে চলে আসে। এ সময় আবার যুদ্ধবিমান তাদের এলাকার উপর দিয়ে আক্রমণ করে। দৌড়ে গিয়ে একটা ছোট টানেলের মধ্যে তারা আশ্রয় নেয়। ছোট বোন জানায় আন্টির সাথে থাকতে তার ভালো লাগে না, সে বাড়িতে ফিরে যেতে চায়। কিন্তু শ্বেতা বলে ফিরে যাওয়ার মতো তাদের বাসা তো নেই, ধ্বংস হয়ে গেছে। পরদিন পিয়ানো বাজিয়ে দুই ভাই বোন একটু গান করে। এতে তাদের আন্টি অনেক রাগ দেখিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বলে। তখন ভাই বোন চলে আসে সেই টানেলটির মধ্যে। শ্বেতা সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে এই টানেলের মধ্যেই থাকবে। তারা তাদের জিনিসপত্র নিয়ে আন্টির বাসা থেকে বের হয়ে আসে। ধ্বংসস্তূপ থেকেও খুঁজে নেয় আরো কিছু প্রয়োজনীয় জিনিস। শ্বেতশুকো জিজ্ঞেস করে সবই তো হলো, কিন্তু আমাদের বাথরুম কোথায় ভাইয়া? শ্বেতা তখন উত্তর দেয় সেটা যে কোনো জায়গাতেই হতে পারে, তোমার প্রয়োজন পড়লে আমাকে জানিও। নিজের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী বাচ্চা মেয়েটাও ভাইকে ছোট ছোট কাজে সাহায্য করে। রান্না বান্না করে তারা খাবার খায়। রাতে যখন শ্বেতা বাসনগুলো ধুয়ে নিচ্ছিল তখন শ্বেতশুকো এসে বলে অন্ধকারে তার ভয় করছে। আসলে তাদের এই টানেল বাসায় তো কোনো বিদ্যুৎ নেই যে আলো জ্বলবে। শ্বেতা তখন অনেকগুলো জোনাকি পোকা ধরে নিয়ে আসে এবং মশারি টানানোর পরে মশারির মধ্যে সেগুলোকে ছেড়ে দেয়। অদ্ভুত সুন্দর আলোয় ভরে ওঠে তাদের চারপাশটা। মুগ্ধ হয়ে ভাই বোন এই অপরূপ সৌন্দর্য দেখে। শ্বেতা তার বোনকে বাবার গল্প বলে। সে একবার তার বাবার সাথে নেভালে গিয়েছিল। নৌসেনাদের প্যারেডের গল্প বলে সে শ্বেতশুকোকে বাবা এখনো দেশের জন্য লড়াই করে যাচ্ছে এটা বলে শ্বেতা মন খারাপ করে। ততক্ষণে ছোট বোনটা ঘুমিয়ে গেছে। রাত পার হয়। সকালে শ্বেতা লক্ষ্য করে শ্বেতশুকো গর্ত খুঁড়ছে। সে কাছে এসে জিজ্ঞেস করে কি করছো তুমি? বাচ্চা মেয়েটা উত্তর দেয় আমি কবর খুঁড়ছি। আমাদের মাও তো কবরে আছে তাই না ভাইয়া? এটা বলে সে গতকাল রাতের মৃত জোনাকি পোকাগুলো গর্তের মধ্যে ফেলে। শ্বেতশুকো জানায় আন্টি তাকে মায়ের মৃত্যুর কথা বলে দিয়েছে। ভাই শ্বেতা নিস্তব্ধ হয়ে যায়। তার চোখ ফেটে জল বের হয়ে আসে। চাপা কষ্ট নিয়ে বোনকে বলে যুদ্ধ শেষ হলে আমরা একদিন মায়ের কবরস্থানটি দেখতে যাব। বাচ্চা মেয়ে শ্বেতশুকো বলে কেন জোনাকিরা দ্রুত মরে যায়? এই কথাটি আসলে গভীর তাৎপর্য বহন করে।
সুন্দর জিনিসগুলো অথবা সময়গুলো যেন সত্যিই দ্রুত শেষ হয়ে যায়। জোনাকিদের জীবনচক্র বড্ড বেশি ছোট। তারা অল্প কিছুদিনের অতিথি। ভাই বোন মিলে একটা চাষির কাছে যায়। আপাতত তাদের কাছে কোনো টাকা নেই সেটা জানাই। শ্বেতা এই কৃষকের কাছে আপাতত কিছু চাউল চাই, কিন্তু কৃষকের কাছেও খুব বেশি চাউল নেই, তাই তিনি না করে দেন। কৃষকটা শ্বেতাকে পরামর্শ দেয় সে যেন আন্টির কাছে ফিরে যায় এবং ক্ষমা চায়। বাইরে তারা সার্ভাইভ করতে পারবে না। একটা যুদ্ধ বিমান মিসাইল ছুটতে ছুটতে উড়ে যায়। দু ভাই বোন তখন একটা টমেটো ক্ষেতের মধ্যে লাফ দেয়। ক্ষুধার যন্ত্রণায় কাতর ভাই বোন টমেটো ছিঁড়ে খেতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে থাকতে এবং অপরিশুদ্ধ পানি পান করে শ্বেতশুকর শরীরে র্যাশ দেখা দিয়েছে। বাচ্চা মেয়েটার ডায়রিয়াও হয়েছে। রাতে শ্বেতা আখ ক্ষেত থেকে একটা আখ চুরি করছিল বোনকে খাওয়ানোর জন্য। ওই জমির কৃষক তখন তাকে দেখে ফেলে। তিনি শ্বেতাকে অনেক প্রহার করেন। অসুস্থ ছোট বোনের জন্য সে এটা করতে গেছে, এমনটা আর হবে না বহু রিকোয়েস্ট করলেও কৃষকটার মন গলে না। তিনি শ্বেতাকে পুলিশে দিতে নিয়ে যান। ছোট বোনটা শ্বেতা শ্বেতা বলে ডাকতে থাকে। শ্বেতাকে দেখে পুলিশ অফিসারের অনেক মায়া হয়। তিনি অতিরিক্ত মারার জন্য কৃষকটাকে হুমকি দিয়ে থানা থেকে বের করে দেন। শ্বেতাকেও তিনি কিছু না বলে ছেড়ে দেন। থানা থেকে বাইরে বের হয়ে শ্বেতা দেখে তার অসুস্থ ছোট বোনটা পিছু নিতে নিতে থানা পর্যন্ত চলে এসেছে। শ্বেতা শ্বেতশুকো দুজনেই কান্না করে। যে বয়সে জীবন হবে নির্ঝঞ্ঝাট, সে বয়সে টিকে থাকার জন্য লড়াই সংগ্রাম করে চলেছে এই ছোট্ট দুটি ছেলে মেয়ে। যুদ্ধাবস্থায় কাজের সুযোগও খুব একটা থাকে না যে শ্বেতা সেগুলো করবে নিজেদের জীবন ধারণের জন্য। দিন পার হয়, যুদ্ধের দামামা বাজতেই থাকে। যখন যুদ্ধ বিমান শ্বেতাদের শহরে আক্রমণ করত তখন সকলেই শেল্টার হোমে আশ্রয় নিত। আর এই সময় জীবনের রিস্ক নিয়ে শ্বেতা বের হতো বিভিন্ন বাসা থেকে প্রয়োজনীয় খাবার চুরি করতে, যেন সে এবং তার বোন খেয়ে সার্ভাইভ করতে পারে। শ্বেতশুকর শরীর দিনে দিনে অনেক খারাপ হয়ে গেছে। শ্বেতা তাকে মিষ্টি কুমড়ার তরকারি খাওয়াতে খাওয়াতে বলে, সুস্থ হলে আমি তোমাকে আবার বিচে ঘুরতে নিয়ে যাব। মাঝরাতে আবার সাইরেন বেজে ওঠে। মিত্র শক্তির যুদ্ধ বিমান আক্রমণ করতে থাকে তাদের শহরে। শ্বেতা বের হয়ে এবার কিছু কাপড় চোপড় চুরি করে আনে, বিক্রি করে শ্বেতশুকোকে যেন ভালো কিছু খাওয়াতে পারে। বাসায় ফিরে দেখে শ্বেতশুকো বাইরে পড়ে আছে। অসুস্থ মেয়েটা মূলত অজ্ঞান হয়ে গেছে। দিনে দিনে ছোট বোনটাকে নিস্তেজ হয়ে যেতে দেখে শ্বেতা স্তব্ধ হয়ে যায়। শ্বেতশুকোকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি কোনো ওষুধ দেন না। উনি বলেন শ্বেতশুকো মূলত অতিমাত্রায় অপুষ্টিতে ভুগছে, তার যা দরকার তা হলো পুষ্টিকর খাবার। শ্বেতা বোনকে নিয়ে বাইরে চলে আসে। খাবারের যে বড্ড অভাব। একটা লোক বরফ কেটে বাড়িতে বাড়িতে সাপ্লাই দিচ্ছিল। শ্বেতা কাটা বরফের কিছু গুঁড়ো নিয়ে শ্বেতশুকোকে খাইয়ে দেয়। তার বোনকে বলে সেভিংসের বাকি টাকাটা সে এবার উঠিয়ে নিয়ে আসবে এবং শ্বেতশুকোর পছন্দের সকল খাবার তাকে খাওয়াবে। এটা শুনে শ্বেতশুকো বলে, আমার কিছুই প্রয়োজন নেই, তুমি শুধু আমার পাশে থাকো। পরের দিন সেভিংসের অবশিষ্ট 3000 ইয়েন ব্যাংক থেকে তুলে নেয় শ্বেতা। সেখানে সে মানুষের কথোপকথনে শুনতে পারে জাপান যুদ্ধে হেরে গিয়েছে, অসহায় আত্মসমর্পণ করেছে জাপান। পোস্টম্যানের থেকে শ্বেতা জানতে পারে আমেরিকান এয়ার ফাইটাররা জাপানের সকল যুদ্ধজাহাজ ধ্বংস করে দিয়েছে। শ্বেতা বুঝে যায় কেন বাবাকে লেখা চিঠির উত্তর আসে না। সে নিশ্চিত হয় যুদ্ধের যে কোনো পর্যায়ে তার বাবা মারা গিয়েছে। বাবা ফেরার আশা আগে কিছুটা থাকলেও এখন শ্বেতা বুঝে যায় তারা দুই ভাই বোন অনাথ হয়ে গিয়েছে। সে টানেলের মধ্যে ফিরে আসে। শ্বেতশুকোর শরীরটা খুব বেশি অসুস্থ, তার নড়াচড়া করার শক্তিটাও এখন আর নেই। শ্বেতা লক্ষ্য করে ক্ষুধায় কাতর বোনটা আনমনে কখন মার্বেল মুখে নিয়ে খাবার মনে করে চুষছে। ভাই তাকে একটা তরমুজ থেকে কিছু অংশ খাইয়ে দেয়। ভাইকে ধন্যবাদ জানায় শ্বেতশুকো। কিছুটা অংশ ছোট বোনের হাতে দিয়ে সে চলে যায় ভাতের সাথে ডিম রান্না করতে। বাইরে প্রচন্ড বৃষ্টিপাত। খাবার তৈরি হয়ে গেছে, কিন্তু যার জন্য খাবার রান্না করা হলো সেই শ্বেতশুকো ততক্ষণে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। সত্যি জোনাকি পোকারা খুব দ্রুতই মরে যায়। বাচ্চা মেয়েটা আর হাসবে না, খেলবে না, দুষ্টুমিও করবে না।
আদরের বোনকে জড়িয়ে ধরে দুর্বিষহ রাতটা কাটায় সে। পরের দিন এক লোকের থেকে বোনের লাশটা পোড়ানোর জন্য কয়লা কিনে আনে শ্বেতা। বিভিন্ন নিরাপদ জায়গাতে যারা শরণার্থী হিসেবে ছিল তারা সকলে নিজ বাসায় ফিরে আসে, কারণ যুদ্ধ শেষ হয়েছে। শ্বেতশুকর লাশের সাথে তার প্রিয় জিনিসগুলোকে রেখে শেষবারের মতো বোনকে দেখে লাশটা পুড়িয়ে দেয় শ্বেতা। রাত্রি যাপনটাও সে সেখানেই করে। পরদিন শ্বেতশুকর অস্থিগুলো শ্বেতা সেই টিনের কৌটাটার মধ্যে ভরে এবং বেরিয়ে যায় অজানায়। তারপর তার ভাগ্যে কি ঘটেছিল তা আমরা মুভির শুরুর দৃশ্যেই দেখতে পেয়েছিলাম। শ্বেতশুকর ভাই শ্বেতাকে ডাক দেয়, পাশে এসে বসে। মৃত্যুর মাধ্যমে ভাই বোনের আবার মিলিত হওয়ার এই দৃশ্যের মাধ্যমে শেষ হয় মুভিটি। গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস আমাদের বোঝায় যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা। বিশ্ব নেতাদের অতিরিক্ত অহং, স্বার্থ, উদাসীনতা আর মানবিকতার অভাব অনেক জীবনই নষ্ট করে ফেলে। দুটি অনাথ শিশু শুধু চরিত্র নয়, এরা যুদ্ধের পুরো নিষ্ঠুরতার প্রতীক। এটি একটি যুদ্ধবিরোধী চলচ্চিত্র যা হৃদয়কে ভেঙে দেয়, কিন্তু সেই সাথে মানবতার গুরুত্বও বোঝায়। এই সিনেমা শুধু দেখার জন্য না, অনুভব করার জন্য। শ্বেতা আর শ্বেতশুকর গল্প আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কখনোই আকাঙ্ক্ষিত না। আজকের গল্পটি আপনার ভালো লাগলে ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজে একটা ফলো দিতে পারেন। আমি খুশি হব। সকলেই অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।